ছাত্ররা এখন আমরা টেস্ট পেপার এবিটিএ 169 পেজের ম্যাপ পয়েন্টিংগুলো দেখব। প্রথমে হচ্ছে শিবালিক পর্বত। দেখো এইখানে দেখো শিবালিক পর্বত অবস্থান করছে এখানটা, এই জায়গাটাতে। এই যে দেখো এখানে পাঞ্জাব হরিয়ানার উপর থেকে শুরু করে প্রায় দিল্লির কাছে এসছে, উত্তরাখণ্ডের এখানে এটা হচ্ছে শিবালিক পর্বত অবস্থান করছে। এরপরে হচ্ছে মহানদী। মনে দেখো উড়িষ্যা থেকে শুরু করে এই জায়গাটা ঝাড়খণ্ড, রাজস্থানের, এবার ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের অংশে কী আছে, মহানদী অবস্থান করছে। 3 নম্বর ইন্দিরা পয়েন্ট, এই অংশে ইন্দিরা পয়েন্ট। ভালো করে খেয়াল রাখবে, ভারতের দক্ষিণতম যদি বলা হয় বিন্দু, তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্ট, আর দক্ষিণতম অংশ তাহলে কিন্তু কন্যাকুমারিকা। এরপরে আছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা আমরা দেখেছি করমণ্ডল উপকূল, এবং অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর অংশ জুড়ে আছে কি করমণ্ডল উপকূল। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আমরা জানি আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এই অংশটা দেখো, এই যে এখান থেকে কর্ণাটকে কিছু শুরু হয়েছে, কর্ণাটক, কেরালা, আমাদের এখানে কিছু তামিলনাড়ুর কিছু অংশ জুড়ে কী অবস্থান করছে, যে দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল। সাথে হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। পশ্চিম ভারতের এই অংশগুলো মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশের কিছু অংশ শুরু করে, যেটা আর এদিকে গুজরাটের অংশ শুরু কী হচ্ছে, এটা পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। 8 নম্বরে বলা আছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূল স্বাভাবিক বন্দর হলদিয়া। 9 কলকাতা। হলদিয়া ম্যানগ্রোভ অরণ্যর কিছুটা উপরে আছে কলকাতা। এবং 10 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং দিল্লি হবে। এবং দিল্লিতে আমরা সব থেকে জানি এই মুহূর্তে এশিয়ার এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর, কারণ এখানে টোকিওর পরে সব থেকে বেশি জনসংখ্যা আছে। তাহলে কত জনসংখ্যা থাকতে পারে এই দিল্লিতে, এই ছোট্ট জায়গার মধ্যে। তো আমরা আজকের 169 পেজ নিয়ে আলোচনা করেছি, দেখিয়েছি। পুরো টেস্ট পেপারটা আমরা দেখব। তোমরা চ্যানেলটার পাশে থাকো সাবস্ক্রাইব করে, তাহলে তোমরা পুরো টেস্ট পেপারটা কভার করতে পারবে ম্যাপ পয়েন্টিং দিয়ে।